প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে গুলশানের হোলি আর্টিজান এবং শোলাকিয়া ঈদের জামাতে জঙ্গি হামলার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক জঙ্গি বিরোধী অভিযানে যখন জনমনে মোটামুটি স্বস্তি ফিরে আসতে শুরু করেছিল, তখনই গত মঙ্গলবার আমরা দেখলাম যে একই দিনে দুই জঙ্গি হামলার ঘটনা ঘটল। এবং আমরা দেখলাম যে মঙ্গলবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি মুফতি হান্নান ও তার সহযোগীদের ছিনিয়ে নিতে হামলা, আবার অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় হাইওয়ে পুলিশকে লক্ষ্য করে দুই জেএমবি সদস্যের বোমা নিক্ষেপ। এবং পরে আমরা দেখলাম যে এই দুজনকে আটক করা হয় এবং সেই দুজনের দেয়া তথ্য মতে পুলিশ একটি অভিযান চালায় এবং সেখান থেকেও 29টি হাত বোমা, 9টি চাপাতি, 280 প্যাকেট বিয়ারিংয়ের বল এবং 40টি বিস্ফোরক জেল উদ্ধারের কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। সার্বিক এই বিষয়টি নিয়েই যখন আলোচনা এসেছে, এদিকে অন্যদিকে আগামী রোববার থেকে 3 দিন ব্যাপী পুলিশ প্রধানদের 14টি দেশের পুলিশ প্রধানদের, যেখানে দক্ষিণ এশিয়া সহ আশেপাশের দেশগুলো রয়েছে, তাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেখানে অনেক কিছু বিষয় নিয়েই আলোচনায় আসবে বলে যেটা আমরা পত্রপত্রিকা এবং গণমাধ্যমে সাজিয়েছি এবং এ নিয়েই আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি আবারও জঙ্গি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন প্রথমে আমার ডান দিক থেকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী, আছেন আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান লিটন এবং আছেন ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই জেনেছি যে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের সহকর্মী সামদানি হক নাজুম এ নিয়ে একটি রিপোর্ট করেছেন, রিপোর্টটি দেখে এসে আমরা আলোচনায় আসছি। 1 জুলাই 2016 গুলশান হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা। অসাম্প্রদায়িক বাংলাদেশের বুকে জঙ্গিবাদের স্মরণকালের সবচেয়ে বড় আঘাত। এই হামলা জঙ্গিবাদের বিভীষিকা ছড়িয়ে দেয় জনমনে। এরপরই শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান, যাতে মুখ থুবড়ে পড়ে জঙ্গিবাদ। কিন্তু মঙ্গলবার জঙ্গি হামলার দুই ঘটনা আবারও সামনে নিয়ে এলো জঙ্গিবাদকে। গাজীপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি মুফতি হান্নান ও তার সহযোগীদের ছিনিয়ে নিতে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালানো হয়। পুলিশের তাৎক্ষণিক অভিযানে গ্রেনেড, পেট্রোল বোমা, চাপাতি ও হাত বোমা সহ আটক করা হয় এক হামলাকারীকে। এর আগে কুমিল্লায় কক্সবাজার থেকে ঢাকাগামী এক বাসে তল্লাশি চালানোর সময় পুলিশের উপর বোমা ছুড়ে পালানোর চেষ্টা করে দুই জেএমবি সদস্য। হামলায় জড়িত দুইজনকে আটক করে চালানো অভিযানে উদ্ধার হয় দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। তবে কি এখনো উদ্বেগের বিষয় এই জঙ্গিবাদ? এদের অপারেশনের স্ট্যান্ডার্ড দেখে বোঝা যায় যে এখন আর মানে সেই অটোমেটিক রাইফেল আর M16 বা গ্রেনেডের নয়, এখন তারা অনেকটা চলে আসছে আবার ওই চাপাতি এবং আপনার পটকার স্টেজে। উন্নত বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে এটি কিন্তু সহজে নির্মূল হওয়ার বিষয় না, যেহেতু এর পেছনে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে, যেহেতু এর পেছনে একটা আদর্শগত দিকও আছে, বিভ্রান্তিকর আদর্শ হলেও, সেহেতু আমরা এত সহজে এখান থেকে সরে যাব এটা মনে করার কোনো কারণ নেই। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বা হুজি প্রধান মুফতি হান্নানের সিলেটে বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও। রমনা বটমূলে বোমা হামলা মামলায়ও ফাঁসির দণ্ড আছে তার। এছাড়াও তার বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা সহ অনেক মামলারই বিচার কাজ চলছে। তাই তাকে বহনের জন্য আরও সচেতন হওয়ার প্রয়োজন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। মুফতি হান্নানকে এইভাবে প্রিজন সেলে করে নিয়ে যাওয়াটা আমি মনে করি এটা খুব বুদ্ধিমানের কাজ না। এক্ষেত্রে কিন্তু আমি মনে করি একজন যুদ্ধাপরাধীদের লাশ যদি হিউজ স্কট করে নিয়ে যাওয়া হয়, মুফতি হান্নান তো একজন বিপজ্জনক ব্যক্তি। যদি আগের থেকে প্ল্যান করা হতো সেইভাবে, এটা আরও হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া যেত। আনপ্রফেশনাল একটা কাজ হয়েছে। এই ধরনের হাই ভ্যালু অ্যাকিউজডকে এভাবে দীর্ঘদিন ধরে আসা যাওয়া করা, এগুলো করানো এবং মানে তার প্রেজেন্স পাবলিকলি অ্যানাউন্স করা, এগুলো প্রয়োজন ছিল না। সামদানি হক নাজুম, এটিএন নিউজ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখছিলাম। আমি
অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। আমরা দেখছিলাম আপনিও বলেছিলেন যে আসলে এই যে মুফতি হান্নানকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়টিও নিয়ে আপনি বলছিলেন, এবং আরেকটু কিছু বিষয় এখানে এসেছে যে আসলে যে এটার সঙ্গে ইন্টারন্যাশনাল পলিটিক্স এখনও জড়িত, এবং বিষয়টা যত সহজ আমরা চিন্তা ভাবনা করছি অতটা সহজ নয়, এবং বিভ্রান্তিকর আদর্শের কথাও বলা হয়েছে। আসলে আপনার মতে এই জঙ্গিবাদ এখনও কতটা উদ্বেগের বিষয়? এটা তো উদ্বেগের বিষয় বটেই সারা বিশ্বের জন্য। এক নম্বর আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন, সমস্ত বিশ্বের কাছে এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে এই, পরিষ্কার কথা বলবো, ইসলামী জঙ্গিবাদ। আজও কিন্তু ইরাকে হামলা হয়েছে এবং সিরিয়ায় কিন্তু আইএস বিরোধী অভিযানে চলছে, সেখানে তো যুদ্ধ চলছে রীতিমতো, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। এবং ভারতেও প্রথমবারের মতো আইএস স্বীকার করেছে, এবং ভারত সরকার স্বীকার করেছে তাদের অভিযান একটা করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। পাকিস্তানে আপনি জানেন যে যেটা সুফি দরগাতে যে হামলা হলো, একটা প্রায় 100 জনের কাছাকাছি লোক হতাহত। এবং গতকালকে হয়েছে আফগানিস্তানের কাবুলে। এরা কিন্তু তালিবান নয়, এরা তালিবান থেকে বিচ্ছিন্ন আইএস জঙ্গি, মানে যেটা তালিবান পর্যন্ত তার এটাকে কন্ডেম করেছে যে এই ধরনের হাসপাতালে যে রোগীদের উপরে আক্রমণ, এটা আমরা কখনোই সমর্থন করি না। সুতরাং বিশ্বব্যাপী এইটা ছড়িয়ে গেছেই, এবং যেহেতু ইরাক এবং সিরিয়াতে তারা ভীষণভাবে কোণঠাসা হচ্ছে, এবং অতি শীঘ্র হয়তো আমরা দেখব যে ফিজিক্যাল এক্সিস্টেন্স, যেটা খেলাফত বলে যে একটা স্টেট তারা ডিক্লেয়ার করেছিল, এটা দুদিক থেকেই মানে একদিন হয়তো এটা খুব শীঘ্রই সংকুচিত হতে হতে নিঃশেষ করাটাই তাদের উদ্দেশ্য। সেখানে বাগদাদি তাদের ফতোয়া দিয়েছে যে এখন আর আমাদের এখানে আসার প্রয়োজন নাই, যে যেখানে আছো সেখান থেকে তোমার এটা সংগ্রাম চালিয়ে যাও। আজকেই খুব একটা সুন্দর ইন্টারেস্টিং আর্টিকেল পড়ছিলাম, যেখানে একটা সেন্টেন্স ছিল যে আইডিওলজিকে ইউ ক্যানট বম্ব দ্য আইডিওলজি, মানে একটা আদর্শকে, যেটা যত ডক্টর জিয়া বললেন, যত বিভ্রান্তিকরই হোক না কেন, আপনি কোনো আদর্শকে আপনি বোমা মেরে শেষ করতে পারবেন না। তো বাংলাদেশে যে পুলিশি অভিযান আমরা করছি অত্যন্ত সফল এবং মানে সাকসেসফুল অপারেশন হচ্ছে, কিন্তু এর সঙ্গে যে আদর্শিক যে যুদ্ধটা, আদর্শিক লড়াইটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। সেখানে আমরা কতদূর সফল হয়েছি সেটাই একটা মানে আমরা আত্মজিজ্ঞাসা করতে পারি। তবে বাংলাদেশের অ্যাডভান্টেজ হচ্ছে এই যে, আমি এটা আগেও বলেছি যে জনগণ সম্পূর্ণভাবে এটাকে রিজেক্ট করেছে, এটাকে অগ্রহণযোগ্য। যেখানে পাকিস্তানে, আমাদের কাছেই পাকিস্তানে কোনো কোনো ক্ষেত্রে সন্ত্রাসীরা তারা হিরো হিসাবে তাদেরকে পোর্ট্রে করা হয়েছে, তাদের হিরো হিসাবে তাদেরকে গণ্য করা হয়েছে, তাদের মাজার বানানো হয়েছে পাকিস্তানে, ওই সালমান তাসিরের যে হত্যা করেছিল। অথচ বাংলাদেশে দেখেন যে এইসব আপনার বলেন, আপনার হলি আর্টিজানের যেসব জঙ্গিরা নিহত হয়েছিল, তাদের বাবা মারা তাদের ডেড বডিটা পর্যন্ত নিতে আসে নাই, এবং তারা অস্বীকার করেছে যে না, আমরা এদেরকে ডিসোন করলাম। এই যে সামাজিকভাবে পারিবারিকভাবে ডিসোন করা, এইটা কিন্তু অন্য অনেক দেশে হয়নি। তো এটা আমাদের একটা খুবই স্ট্রং পয়েন্ট, যেটাকে আমরা ব্যবহার করতে পারি। 2016 সালে এই যে আমরা তো দেখলাম যে পুলিশের অভিযানের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে অনেক অভিযান নেওয়া হয়েছে, এবং মাঝখানে বেশ কয়েক মাস বলা যায় যে মোটামুটি ওই যখনই বলবেন আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, তখনই কিন্তু এটা হবে। এই হলি আর্টিজানের আগে কিন্তু দীর্ঘদিন যাবত আমরা বলে আসছিলাম যে আর জেএমবি নিঃশেষ হয়ে গেছে, আর এই বোমা আক্রমণ, সিরিজ বোমা আক্রমণ বলুন, বা ওই ইয়েতে জনসভায় বোমা আক্রমণ বলুন, এগুলোর দিন শেষ, আমরা তাদেরকে ক্যাপচার করছি। কিন্তু ঠিক তখনই কিন্তু যখনই আমরা আমাদের গার্ডটা একটু লোয়ার করলাম, তখনই কিন্তু হোলি আর্টিজানের ঘটনা ঘটলো। এবং শুধু হোলি আর্টিজান না, আমরা এই যে বিদেশি নাগরিক, জাপানি নাগরিক, কুনিও হোশি, ইতালিয়ান নাগরিক, সিজার তাবেলা সহ আরো অন্যান্য, তো ভয়ঙ্কর একটা ব্যবস্থা ঘটে আসছিল। এবং আমরা তখন কিন্তু আমরা বারবার অনেকেই আমাদের বলতে চেষ্টা করেছেন যে এগুলা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আমরা যখন এখন ইনভেস্টিগেট করে দেখছি যে তারা একটা সংগঠিত আদর্শিক জিহাদি সংগঠন, এবং যাদের সাথে বাংলাদেশের আদর্শ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংস্কৃতির কোনো সম্পর্কই নেই। তারা কমপ্লিটলি একটা, আমি বলবো বিজাতীয় একটা আদর্শে তারা এবং তাদের অনেকেরই কোনো রাজনৈতিক অতীত ছিল না। আমরা সবসময় ধরে আসছি তারা বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন হয়ে, সেটা দুই এক ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে তাদের অতীতে কোনো রাজনৈতিক ছিল না। একজন স্বাভাবিক ছাত্র, হয়তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
মাদ্রাসার ছাত্র হোক, স্কুল ছাত্র হোক, হঠাৎ সে জনবিচ্ছিন্ন, যার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছুদিন তার খবর নেই, তারপরে তারা উঠে আসছে। এর মধ্যে একটা প্যাটার্ন কিন্তু আছে, এবং এই প্যাটার্নের সাথে আমাদেরকে এটাকে বুঝতে হবে। আমি একটু নূর খান লিটনের কাছে আসতে চাই। আসলে এই যে একদম সাম্প্রতিক যে ঘটনা, মঙ্গলবার একই দিনে দুটি ঘটনা এবং তারপর বিপুল পরিমাণে যে হাত বোমা এবং আরো অন্যান্য উপকরণ পাওয়া গেল, কতটুকু স্বস্তির এই খবর? দেখেন, এখন পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ আমি দেখি না। আরেকটি বিষয় হচ্ছে মঙ্গলবারে দুটি ঘটনা, একটি হচ্ছে প্রিজন ভ্যানে আক্রমণ, আর একটি হচ্ছে একটা বাস তল্লাশি করার চেষ্টা করার সময় সেখানে জঙ্গিরা পুলিশের উপর আক্রমণ করে এবং পরবর্তীতে সাধারণ মানুষ যুক্ত হয়ে জঙ্গিদের ধাওয়া করে ধরে ফেলে। আমরা যদি একটু পিছনে যাই, আমরা কিন্তু বারবার কিছু জিনিস ভুল করি। কেউ শুরু করি 2004 সাল থেকে, কেউ শুরু করি হলি আর্টিজান থেকে, কেউ 21শে আগস্ট থেকে, কিন্তু আসলে 80-র দশকের মাঝামাঝি চিত্রটা আমরা একটু কেউ খেয়াল করতে চাই না, যে প্রকাশ্যে বাংলাদেশে মুজাহিদদের রিক্রুট করা হয়েছে। আমরা দেখেছি উদীচীর সংগঠনের উপরে গ্রেনেড আক্রমণ, আমরা দেখেছি সিপিবির জনসভায় ঢাকায় বোমা আক্রমণ, আমরা দেখেছি 21শে আগস্ট আজকের মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় আক্রমণ, তখন উনি বিরোধী দলে ছিলেন। আমরা দেখেছি 3টি জেলার সীমান্তবর্তী অঞ্চল, রাজশাহী, নওগাঁ, নাটোর অঞ্চলের এক ধরনের মুক্ত খেলাফতের মতো একটা রিহার্সাল দিতে, এবং সেই রিহার্সালটা দিয়েছিল কিন্তু আজকের এই নিও জেএমবি বলি বা জেএমবি বলি, তখন যেটা ছিল জেএমবি তারাই। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে আমরা এখানে দেখেছি যে আফগান থেকে ফেরত এসে হরকাতুল জিহাদ গঠন করেছে, এবং তারা অনেকগুলো অপারেশন কিন্তু তখন করেছে। তারা আপনার আহমেদিয়াদের মসজিদে আক্রমণ করেছে, তারা গির্জা আক্রমণ করেছে, তারা মায়ানমারে অভিযান পরিচালনা করেছে আরএসওর সাথে জয়েন দিয়ে, এই কাজগুলো দেখেছি। তারও আগে যদি আমরা একটু দেখি, এখানে পীর মতিউর বলেন বা মেজর মতিউর বলেন, তার নেতৃত্বে কিশোরগঞ্জে একটা ট্রেনিং ক্যাম্প ছিল, যেখানে পুলিশের প্রায় 1.5 দিনের মতো সম্ভবত বা 1 দিনের মতো অভিযান পরিচালনা করতে হয়েছে, এবং সেখানে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছিল, সম্ভবত পরিমাণ 12 জনেরও বেশি, যদ্দূর আমার মনে পড়ে। এবং সেইটাকে কেন্দ্র করে পরবর্তীতে ফ্রিডম পার্টির লোকজনরা ওইটায় যুক্ত হয়ে সেখানেও আবার একজনকে গুলি করে মারে সাধারণ মানুষকে, যখন ওদেরকে ঘেরাও করে ফেলে। এবং আমরা দেখেছি এখানে বিদেশি টাকা এসে সবুজ বই তৈরি করতে, আমরা দেখেছি এখানে ফ্রিডম পার্টির বিষয়গুলো আমরা দেখেছি। আসলে কেউ জিনিসটা তখন বুঝে উঠতে পারেনি যে এগুলো কিন্তু আসলে ওই যে আন্তর্জাতিক বলয়ে যে আফগানকে কেন্দ্র করে যে সশস্ত্র গ্রুপগুলো গড়ে উঠছিল, সেইটার সাথে যে এদের একটা সম্পর্ক ছিল, সেই জিনিসটা আমরা কিন্তু তখন ভাবতেও পারিনি, কিন্তু এই জিনিসটা ছিল। তারপর আপনি অবাক হয়ে যাবেন, এখানে বিভিন্ন নামে কাজ করেছে, এবং তারা কখনো কখনো সমুদ্র এলাকায় নানান ধরনের সমবায় সমিতি গড়ে ওই অঞ্চলে তারা আস্তানা গাড়ার চেষ্টা করেছিল, যেমন মাঝি মাল্লাদেরকে সংগঠিত করা। অনেক ঘটনা আছে যেগুলি কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা কেউ এই ভিতরে যেতে চাচ্ছি না। এই জায়গাগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারপর আপনি লক্ষ্য করবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে দ্রুত কিছু মানুষ মানে নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেছিল। আপনার মেডিকেল কলেজ পর্যন্ত হয়েছিল, মেজর আফসার টফসার বেশ কয়েকজন মিলে। অনেক ঘটনা আছে যেগুলো আসলে আমরা কখনোই আলোচনায় আনতে চাইনি। আমি 21শে আগস্টের ঘটনাটা দেখেন, যখন হলি আর্টিজানের ঘটনা ঘটে আমরা হলি আর্টিজানে ভীষণ ব্যস্ত হয়ে যাই এবং বলি এটাই সবচেয়ে বড় ঘটনা। 21শে আগস্ট যখন, তখন আবার ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে ঘটনা কম বেশি, এমনকি সিপিবি যখন দাঁড়ে দাঁড়ে গেছে বিচার প্রার্থনা করে, তখনও সেটা নিয়ে উপহাস করা হয়েছে। অনেক ঘটনা আছে। আমি এই জন্য কোনো অবস্থাতে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ আমি দেখছি না। আর একটা জিনিস সিমিলার আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে জেএমবির 6 জনের ফাঁসি হলো। তো ফাঁসির পরে আমরা যেটা লক্ষ্য করলাম যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ডেরা আবিষ্কার হতে লাগলো এবং প্রচুর হাতে তৈরি গ্রেনেড উদ্ধার হতে লাগলো, কিন্তু কোনো গ্রেনেড বাস্ট হতে দেখিনি তখন বিন্টু ভাই, এগুলো উদ্ধার হতে লাগলো। এবং এক ধরনের স্বস্তি আমাদের ভিতর আনার চেষ্টা হলো, বা আমরা স্বস্তিতে মানে বসে থাকলাম যে সবই তো নিয়ন্ত্রণ নির্মূল হয়ে গেছে। আসলে ওখানে নানান ধরনের বিষয় ছিল। কেউ এখানে অনেক ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে, যেটা আসলে আলোচনা হওয়া উচিত আমি মনে করি, কিন্তু আমরা হয়তো করব না। এর ভিতরে আমরা দেখলাম
বিদেশি নাগরিক হত্যা, আমরা দেখলাম অন্য ধর্মাবলম্বীদের হত্যা করতে লেখকদের, ব্লগারদের। জি তারপর না, আমি একটা জিনিস একটু জানতে চাই, আপনি বললেন যে অনেকে ফায়দা লোটার চেষ্টা করেছে, আসলে কে ফায়দা লোটার চেষ্টা করেছে অথবা এটা মানে কিভাবে বিষয়টিকে আমরা ঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি। কিভাবে? সেটিকে যেমন যখন যে ঘটনাকে যেভাবে মোকাবেলা করা দরকার ছিল, আপনি কিন্তু সমস্ত ঘটনা একইভাবে মোকাবেলা করবেন সেটা না। আমি আবারও বলছি, কখনো কখনো মনে হবে যে আমার এই বিষয়ে সামরিক অভিযানটা জরুরি, কখনো কখনো মনে হবে জনগণকে উদ্বুদ্ধ করাটা জরুরি, কখনো কখনো মনে হবে আমাদের একটা বড় গ্যাপ কিন্তু দেশে আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারিনি। সেটা হচ্ছে প্রগতিশীল রাজনীতির যে একটা বলয় ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে অনুপস্থিত, প্রায় অনুপস্থিত। আমি সরি, এখনো কেউ কেউ হয়তো চেষ্টা করছেন, প্রায় অনুপস্থিত। এই যে ভ্যাকুয়ামটা, এটা কারা পূরণ করবে? আজকে যে ভাই যে মানে কথাটা বললেন যে আমি এদের অনেককে দলছুট দেখছি না, অনেক নতুন, এটাই হচ্ছে ফ্যাক্ট। তাহলে কেন এই ছেলেগুলো এখানে যাচ্ছে? একদিকে রাজনীতিতে অস্থিরতা, একদিকে প্রচণ্ড দুর্দান্ত প্রতাপে লুটপাটের অর্থনীতি আছে, আর একদিকে হচ্ছে আমরা সবাই যেন একটু বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি নিজেকে জাহির করতে, আমার সফলতা জাহির করতে। এই জায়গাটা আমার মনে হচ্ছে যে জঙ্গির বিষয়ে আমাদের খুব সতর্ক হতে হবে। তাহলে রাজনৈতিক শূন্যতা বা ভ্যাকুয়াম যেটা তৈরি হয়েছে সেই বিষয়টাকে আপনি সেই জায়গাটাকেও আপনি মনে রাখতে হবে। কারণ আমরা কিন্তু পুলিশের অভিযান আমি একটু বলি, কোন একটি বিষয় দিয়ে কিন্তু জঙ্গি আজকে এই অবস্থায় আসেনি। আন্তর্জাতিক মানে একটা ব্যাপার যেমন রয়েছে, পাশাপাশি আমার দেশের ভিতরেও কিন্তু অস্থিরতা, অনিশ্চয়তা, অর্থনৈতিক বৈষম্য, শিক্ষা ব্যবস্থা, সর্বশেষ আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে মূল জিনিস ছিল আমাদের একেবারে ভরকেন্দ্র, যেটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার, সেই জায়গাটা কি আসলে আমরা চেষ্টা করেছি? প্রত্যেকের কাছে, এই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন রিকশালার, এটা আজকে আত্ম উপলব্ধি হওয়া দরকার যে আমরা মুখে মুখে এটা বলছি, কিন্তু এই জায়গায় আমরা কাজ করছি কিনা। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু জাহিদুল হাসান পিন্টুর কাছে আসতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে 2014 সালে ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির 3 জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজন পুলিশ নিহত হয়েছিল, এবং এই 2014 সালের পর গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার একই ধরনের ঘটনা ঘটলো। এই যে এই কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে? দেখেন, এই জায়গাটা আমি ঠিক স্পেসিফিক এই ইস্যু যদি বলেন, আমি বলবো এটা নেগলিজেন্স। এটা আমাদের গোয়েন্দাদের কাছে তথ্য ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে। জঙ্গিরা কি এই ধরনের ঘটনা ঘটিয়ে তাদের অস্তিত্ব প্রমাণ দিল? না, দেখেন, ওরা তো ওদের মতো চেষ্টা করবেই যদি ছিনিয়ে নিতে পারে। নিয়েছে তো, না? দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে তো তারা ত্রিশাল থেকে ছিনিয়ে নিয়েছে। সেই বোমা মিজানি তো পরবর্তীতে নানান ঘটনা ঘটাচ্ছে। হ্যাঁ, সো তারা সেই চেষ্টাটা করবে না কেন? আর এই মুফতি হান্নান, এটা আমি বলবো যে এই কবে, এটা হলো যেদিনের ঘটনা তার 2 দিন আগে আমি নিউজ পেপারে পড়লাম মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মানে সব তো জানাশোনা, এবং যারা পরিকল্পনা করছে তাদের অ্যারেস্টও করা হয়েছে। এরপরেও যে ঘটনাটা ঘটলো, এই জায়গাটাই হলো আমি মনে করি সিরিয়াসনেসের অভাব। যে নেগলিজেন্স তো আছেই, এটা ওই যে অ্যাড্রেস করা, আমি পাত্তা দেই না, কাউন্ট করি না, যেটা বাংলাদেশে এই সমস্যাটা জঙ্গিবাদ নিয়ে শুরু থেকেই। লিটন ভাই তো ধরেন পুরো হিস্ট্রিটা বললেন, এই হিস্ট্রির মধ্যে যদি আসেন, প্রকাশ্যে যখন এই যে উনি বললেন যে রিক্রুট করা হলো, হ্যাঁ, প্রকাশ্যে যখন একটা জঙ্গি সংগঠন প্রেস কনফারেন্স করে নিজের আত্মপ্রকাশ করলো 30শে এপ্রিল 92-তে আপনার প্রেস ক্লাবে, 1 মেতে আপনার ঢাকা শহরে মিছিল করলো। মিছিলের ছবিটা সংবাদপত্রে নেই, কারণ তখন পত্রিকা বন্ধ 1 মেতে। হ্যাঁ, কিন্তু ওই প্রেস কনফারেন্সের নিউজ এখনও পাবেন। যাই হোক, আমি ছিলাম সেখানে। হ্যাঁ, সেই কমব্যাট ড্রেস পরে তারা যে প্রেস কনফারেন্স করে নিজেদের এই সৈনিক দাবি করলো, শহীদ দাবি করলো, যারা আফগানিস্তানে যুদ্ধ করলো, প্রকাশ করলো কারা শহীদ ছিল, একটা লিস্টও দিয়েছিল আমাদেরকে। এরপরে এটা এই সংগঠনটাকে নিয়ে কেউ কাজ করেছে? করেনি। 99-এ এসে আমি তাদের একটা তালিকা পেলাম, সেটা ইন্টেলিজেন্সেরই করা, 282 জন যারা আফগান থেকে ফেরত আসলো। এর মধ্যে আপনার জানেন পাকিস্তান, ভারত, সৌদি আরব, মিডল ইস্টেরও 50 জনের উপরে তারা বাংলাদেশে এসেছে, কিন্তু ফাইট করেছে আফগানিস্তানে। তো এদেরকে যে ট্রেস করবে, এরা কি করছে না করছে কোনো আপনার চিন্তা করেনি। এরা এসে কি করলো? এসে তো এখানে কেউ কেউ মাদ্রাসা দিল, আবার সে নতুন করে জঙ্গি তৈরি করলো, এই তো করলো। তো এটা যে আমরা অ্যাড্রেস করিনি। আমি যদি বলি 2005-এর আগে যে ইতিহাসগুলো বললেন আপনি, 2001 থেকে বা 2005 বা 99-এ তো দিচ্ছি,
96-এ আপনার 86 থেকে আমি বলতেছি 96-এ তো রিক্রুটমেন্ট, আমি বলছি যে প্রকাশ্যে যখন আপনার চার্জ করা শুরু করলো যশোর 99-এ সেটা, হ্যাঁ, অথবা আপনি তার আগেও যদি আসেন হরকাতুল জিহাদের 41 জন সদস্যকে অ্যারেস্ট করা হলো কক্সবাজারে, যাবজ্জীবন কারাদণ্ড হলো 2001-এ, আপনার তারা সবাই জামিন পেয়ে বেরিয়ে গেল, তাও আবার হাইকোর্ট থেকে। এই যে প্যাট্রোনাইজেশনের যে নানান ধরন, 2005 পর্যন্ত আপনি যদি হিসাব করেন, স্বীকারই করলাম না আমার দেশে জঙ্গি আছে। সারা দেশে যখন আমার উপর বোমাটা মারা হলো তখন আমরা ধরলাম যে না জঙ্গি আছে। আবার যদি এই যে হোলি আর্টিজানের অ্যাটাকের আগ পর্যন্ত আসেন, হ্যাঁ, এই 2009 থেকে 2016 পর্যন্ত আমরা কিন্তু এটা যে একটা ন্যাশনাল ইস্যু, এটা যে আমার দেশের নাম্বার 1 সমস্যা, সেটাও কিন্তু আমরা স্বীকার করিনি। হোলি আর্টিজান অ্যাটাকটার পরে এই দায় তো আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের। আগের সরকারগুলো যেমন সরাসরি প্যাট্রোনাইজ করেছে, পরের সরকার প্যাট্রোনাইজ করেনি, কিন্তু তারা এক ধরনের আত্মতৃপ্তিতে ভুগেছে যে জঙ্গি আমাদের কন্ট্রোলে আছে, কিন্তু যেটা আপনার হোলি আর্টিজান দিয়ে বুঝিয়ে দিল কন্ট্রোলে ছিল না। আর প্যাট্রোনাইজেশন যদি বলি মনে হবে যে আমরা রাজনৈতিক বক্তৃতা দিয়েছি। আপনি যে একটু আগে যে মুফতি হান্নানের ইতিহাসটাই যদি টানেন, দেখেন এই লোক 79-এ আপনার পাকিস্তান পড়তে গেছে, 84-এ গেছেন আপনার আফগানিস্তানে, ওখানে যুদ্ধ করলেন, বাংলাদেশে 95-এ এসে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন এবং হরকাতুল জিহাদের একটা উইংয়ের হয়ে কাজ করলেন। এই লোকটাকে কি আমরা ট্রেস করেছি শুরু থেকে কি করতেছিল? 2004-এর এই 5-এ যখন উনি অ্যারেস্ট হলেন, এবং ঢাল হিসেবে সে তার ভাইকে সরকারি দলে ঢুকাই দিল, আজকে সরকারি দলে। তার স্টেটমেন্টগুলি দেখেন, প্যাট্রোনাইজেশনের ধরনটা বুঝবেন। উনি অ্যারেস্ট হলেন 2005-এর অক্টোবরের 1 তারিখ, এই বাড্ডা থেকে র্যাব অ্যারেস্ট করলো। কোর্টে গিয়ে উনি প্রকাশ্যে বলে দিলেন যে হোম মিনিস্টার আমাকে বলছিলেন যে ওই তুমি নিরাপদেই থাকবা, তোমাকে কেউ ধরবে না। তখনকার হোম মিনিস্টার না, তখন আলতাফ হোসেন চৌধুরীর নাম ধরেই বললেন উনি, তখন কমার্স মিনিস্টার হয়ে গিয়েছিলেন তিনি। তারপরে যখন কোর্টে গেলেন, তার পরের দিন যখন তাকে কোর্ট রিমান্ডের প্রেয়ার, ওখানে উনি অবলীলায় বললেন সরকারের কোন মন্ত্রী তাকে এই নিরাপদে থাকতে বলছে। তারপরে ইন্ট্রোগেশন রিপোর্টে আমরা পেলাম জামাতের 3 জন ল মেকার তার মার্সি পিটিশনে আপনার সই করেছে। তার মানে দেখেন যে রাষ্ট্রের তারা ক্ষমতায় কারা, বিএনপি এবং জামাত, তারা তাকে পুষেছে এটা বলতে হবে। আর যদি আপনি হুজির বাদ দেন, জেএমবির কথা বলেন, জেএমবি তো আপনার ওই যে এই উইকিলিক্সের কল্যাণে আমরা যে তথ্যটা কয়দিন আগেও পেয়েছি, কি যে খেমারুজ যাকে আপনার অ্যারেস্ট করা হলো, এই হাওয়া ভবন থেকে তারেক রহমান ফোন করে তাকে ছেড়ে দিতে বলল, তাকে আবার রিঅ্যারেস্ট করলো আপনার এই যে এই গত বছর। হ্যাঁ, দেখেন এই যে রাষ্ট্র, এটা হলো প্যাট্রোনাইজ করলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে, ধরা পড়লো, 54-এ চালান দিল, এরপরে মুক্তি পেয়ে গেল। এটা অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে যেটা আলোচনায় আনলেন, যে আমাদের রাজনীতিতে তারা তো ঢুকে পড়েছে, আমার প্রশাসনে যেমন ঢুকেছে, আমার গণতান্ত্রিক স্ট্রাকচারে ঢুকে পড়েছে। সর্বোপরি আমরা প্রশাসনিক এখন যেগুলো দেখছি, আপনি যে বলছেন যে অভিযান দিয়ে তো জীবনে আপনি জঙ্গি দমন করতে পারবেন না। 100, 200, 500 জঙ্গিও যদি আপনি মেরে ফেলেন কি হবে? আমার মগজের মধ্যে যদি জঙ্গিবাদ থাকে, আবার নতুন করে জঙ্গি তৈরি হবে। সেই জায়গায় আমার রাজনৈতিক দর্শনটা কি আমি ঠিক রেখেছি? আমার সামাজিক রাজনৈতিক পরিবেশটা কি? আমার পরিবেশটা জঙ্গিবাদের পক্ষে, এটা স্বীকার করেন আর না করেন। আজকে যখন আপনি একজন ওই হেফাজতে ইসলামের কথাই যদি আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি, আমার পরিস্থিতিটা তার পক্ষেই চলে যায়। আমাদের পরিবেশ এখনো জঙ্গিবাদের পক্ষে। অবশ্যই, আর না হলে এই দেশে জঙ্গিবাদ হলো কি করে? একটা দেশে জঙ্গিবাদ কেন হয় আমি বলি, আপনি যদি আর্থিক সুবিধা পান, মানে যারা জঙ্গি হতে চায়, এটা তো একটা মনস্তান্ত্রিক বিষয়ও, ওই গ্রুপটা বা ওই সংক্ষিপ্ত ব্যক্তি বা একটা সার্টেন গ্রুপ বা ওই যে আদর্শ বলেন, বাজে আদর্শের কথা বলেন, যেভাবে বলেন, সে তো একটা বিশ্বাস করে, তার তো একটা বিলিফ আছে। সে যদি আইনগত সহায়তা পায়, সে যদি আর্থিক সহায়তা পায়, সে যদি আপনার এই নৈতিক সমর্থন পায় সমাজে, সে তো বেড়ে উঠবে। আপনার এটা পাচ্ছে না, কিভাবে পাচ্ছে? আপনি অ্যারেস্ট হচ্ছেন, জামিনও ছাড়া পেয়ে যাচ্ছেন, আপনার পিছনে সব লয়াররা দাঁড়াক আর না দাঁড়াক, আপনি এনিহাউ জামিনে পাচ্ছেন। জি, যেটা অনেকেই বলছেন যে এই যে যারা অর্থের যোগানদাতা এবং যারা মদতদাতা, তারা কিন্তু আসলে ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে কি আসলে আমরা আইনের আওতায় আনতে পেরেছি? না, সেই জায়গাটা তো
আস্তে আস্তে যেতে হবে, এখন পর্যন্ত ওই জায়গায় আমরা যেতে পারিনি। আমি যেই পয়েন্টগুলো জি, এই বললাম ব্যাপারে আমিও কিছু এই ব্যাপারে আমরা জানবো। একজন দর্শক ফোনে আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখবেন। হ্যালো, জি আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ী থেকে বলছি। জি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও তাকে নির্মূল করা যাবে না। এর জন্য সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে যে জাগরণ দরকার তা আমরা করতে ব্যর্থ হচ্ছি। এ ব্যাপারে আমাদের করণীয় কি? আমাদের রাজনীতিবিদরা শুধুমাত্র নির্বাচন, উন্নয়ন আর ক্ষমতা নিয়ে ব্যস্ত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়েই আবারও জাহিদুল হাসান পিন্টু আপনার কাছে আসবো একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি দিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছে আবারও জঙ্গি। আমরা বিরতির আগে রাজবাড়ী থেকে বিপ্লব একজন দর্শক ফোন করেছিলেন, আরেকজন দর্শক ফোনে আছেন। আমরা প্রশ্নটি রেখে নিয়ে তারপর আবারও আলোচনা আসবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমি পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। জি যে আমার প্রশ্ন, যে এই স্বাধীনতার মাস, আমি একটু পূর্বে গিয়ে অলিয়াদের আক্রমণের সময় গণমাধ্যম, আমরা সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে প্রতিবাদ করেছিলাম, রাস্তায় নেমেছিলাম, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। আমার প্রশ্ন, ধর্মভিত্তিক যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের দেশে কাজ করছেন, সেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কিন্তু নিষিদ্ধ করার কথা আগেই ছিল। সেখানে কিন্তু আমরা খুব একটা সফল হতে পারিনি। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই জঙ্গিবাদ যারা করছেন, এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে অন্তরায় করছেন, তাহলে জঙ্গিবাদ দমনে কেন আমরা রাজনৈতিক এই দলগুলোকে নিষিদ্ধ করছি না? সেক্ষেত্রে আরেকটু যোগ করতে চাই। দেখেন, হাইকোর্টের সামনে একটি ভাস্কর্যকে কেন্দ্র করে হেফাজত ইসলাম প্রকাশ্যে হুমকি দিচ্ছে, না সরিয়ে নিলে আন্দোলন করবেন। একটি স্বাধীন দেশে তারা এই ধরনের সাহস কিভাবে পায়? সব মিলিয়ে আপনার বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আমি একটু জাহিদুল হাসান পিন্টু আপনার কাছে একটু আসতে চাই। রাজবাড়ী থেকে বিপ্লব বলছিলেন যে আসলে জঙ্গিবাদ দমনে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে মোকাবেলা করতে হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তিনি বলছিলেন যে অন্যদিকে আমাদের দেশে যারা রাজনৈতিক দলগুলো, তারা আসলে নির্বাচন, ক্ষমতা, অর্থ নিয়ে বেশি চিন্তা ভাবনা করছেন। উনি তো রাইটলি পয়েন্ট আউট করেছেন। হ্যাঁ, বিষয়টা কিন্তু তাই। আপনার এই যে জঙ্গিবাদ দমন বা নির্মূল বা নিয়ন্ত্রণ যেটাই বলেন, সেটা যে প্রশাসনিক উদ্যোগ যেমন একটা থাকবে, পাশাপাশি তো আপনার রাজনৈতিক উদ্যোগও থাকবে। আমাদের এখানে এই রাজনৈতিক উদ্যোগেরই সেটা অভাব। সেই অভাবটারই সুযোগটা নিচ্ছে আপনার এই জঙ্গিবাদীরা। আরেকজন দর্শক এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কথাও বলছিলেন। না, এই যে ধরেন এখন আপনি হুট করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পারবেন না। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেই যে আপনার এখন জঙ্গিবাদ থেমে যাবে তা না। আগে তো আপনার সমাজটাকে ওইভাবে গড়ে তুলতে হবে, এই দেশে রাজনীতিতে আপনার ধর্মের ব্যবহার হবে না। ধর্মভিত্তিক রাজনৈতিক দল আপনি নিষিদ্ধ করলেন, কে করলেন? ধরেন আপনি আওয়ামী লীগ বা বিএনপি, হ্যাঁ, বা জাতীয় পার্টি, যারা ধর্মভিত্তিক দল না, তারা নিষিদ্ধ করে দিলেন। কিন্তু ওই নিষিদ্ধ দলগুলোর কর্মকাণ্ড যদি আপনি নিজেই করেন, তাহলে কিভাবে হবে? আপনাকে তো আগে নিজে ঠিক হতে হবে। আমি এটা নিষিদ্ধ করতেই পারি, এক্সিকিউটিভ অর্ডার হোক, পার্লামেন্টে আইন পাশ করে হোক, অথবা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণ হোক, যেভাবে হোক নিষিদ্ধ করা যেতে পারে। কিন্তু সমস্যাটা তো দেখা দিয়েছে আমাদের প্রগতিশীল দলগুলোও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কাছে অনেকটা নতজানু বা একটু আপোষকামী। সেই জায়গাটাই আপনাকে আগে আপনার দর্শনটা ঠিক করতে হবে, যে না, আমি কোনো ধর্মের মঞ্চে গিয়ে রাজনৈতিক বক্তৃতা দেব না, আবার রাজনৈতিক সমাবেশে গিয়ে আমি ধর্মের কথা বলবো না। এই জায়গা আগে যখন আমি ঠিক হব, তখন আমি আরেকজনকে আমি ঠেকাতে পারি। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু ইশফাক ইলাহি চৌধুরীর কাছে আসতে চাই। এই যে জাহিদুল হাসান পিন্টু বলছিলেন যে আমাদের দেশে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলোর কাছে আসলে যারা প্রগতিশীল রাজনৈতিক দল, তারা অনেকটা নতজানু। তাহলে কিভাবে মোকাবেলা করতে হবে? এবং একটা রাজনৈতিক শূন্যতা এর আগে তিনি বলেছিলেন, ওইখানেও আসবো। আর এই যে ধর্মভিত্তিক রাজনীতি করলে বা ধর্মকে রাজনীতিতে নিয়ে আসলে একটা রাষ্ট্রের পরিণতি যে কি হতে পারে, আমাদের অতি কাছে পাকিস্তান তার অত্যন্ত একটা
স্পষ্ট উদাহরণ। 1947-এ দেশভাগের পরে পরেই জিন্নাহ সাহেব বুঝেছিলেন যে পাকিস্তান হয়তো অর্জন হয়েছে, কিন্তু এটাকে টিকিয়ে রাখতে হলে একটা ধর্মনিরপেক্ষ সেকুলার প্রোগ্রেসিভ রাষ্ট্র করতে হবে। কিন্তু উনি অতি শীঘ্র বিদায় হওয়ার পর থেকেই যখন লিয়াকত আলী খানের কাছে ক্ষমতা গেল, প্রথম শুরু হলো এই ইসলাম চর্চা। ইসলাম, কারণ ওনার নিজের কোনো কনস্টিটিউয়েন্সি কিন্তু পাকিস্তানে ছিল না, হি ওয়াজ এ রিফিউজি। তারপর থেকে যে স্তরে 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 আজকে দেখেন পাকিস্তান একটা ফ্র্যাকশনাইজ সোসাইটি। প্রথমে শিয়া গেল, শিয়াকে দেখলে শিয়াকে মারো, এখন সুন্নির মধ্যে সুন্নি, কে বেরেলভি, কে ওয়াহাবি, কে আহমেদি, হোল নেশন, এবং কন্টিনিউয়াসলি মানে ইটস লাইক এ বাররুম ব্রল, মানে সবাই সবাইকে মারছে। দেশটা একটা ভেঙে পড়ার উপক্রম। সেখানেও কিন্তু প্রগতিশীল একটা শক্তি আছে, তারা চেষ্টা করছে দেশকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু অত্যন্ত কঠিন। বাংলাদেশে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের মুক্তিযুদ্ধটা তো হয়েছিল একটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক, যেটা বললেন, একটা বাঙালি সমাজ, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। এটা বাঙালি মুসলমান জাতীয়তাবাদী ছিল না, বাঙালি জাতীয়তাবাদ। সেখান থেকে যখন আমরা 75-এ ফিরে আসলাম, এবং প্রথম আক্রমণটা হয়েছে আনফর্চুনেটলি তাওয়াবের, রিমেম্বার দ্যাট, হ্যাঁ, জার্মানি থেকে পাকিস্তানি নাগরিককে আমরা বিমান বাহিনী প্রদান করলাম, এবং উনি ওই যে রমনাতে উনি সমাবেশ করলেন, ইসলামিক সমাবেশ। এই থেকে যে আমাদের যাত্রা শুরু হয়েছে। এখন এটা বাস্তব সত্য যে তারা অত্যন্ত ক্ষমতাসীন। এই বর্তমান সরকার দেখেন, মানে 3/4 মেজরিটি নিয়ে এসে আমরা, এবং যেখানে অঙ্গীকার ছিল আমরা 72-এর সংবিধানে ফিরে যাব, এখন বলছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন এরকম যে আমরা আসলে সেখানে ফিরে যেতে পারিনি, এবং তারা যদি না পারে তাহলে কেউই পারবে না। এখন আমাদেরকে ওদেরকে নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু যদি তাই চলতে, তাদের সাথে যদি কম্প্রোমাইজ করে চলতে হয়, তাহলে কিন্তু লং রেঞ্জে দীর্ঘমেয়াদী বাংলাদেশে এই সমস্যাটা থেকেই যাবে। আপনি পুলিশি অভিযানে তাদেরকে হত্যা করবেন বা তাদেরকে আইনে আনবেন, কিন্তু দেখবেন আবার নতুন নতুন তারা গজাচ্ছে। এবং সেই পরিবেশ, আমি বলবো যে, যদিও প্রথমে আমি বলেছি যে জনগণের মধ্যে এর বিরুদ্ধে তীব্র ঘৃণা আছে, কিন্তু আমি অলসো এগ্রি উইথ হিম যে কিছু কিছু এমন একটা উর্বর ক্ষেত্র আমরা তৈরি করেছি যেখান থেকে আবার নতুন জঙ্গির উৎপত্তি হবে। এর পেছনে তাহলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোরই দায় সবচেয়ে বড়। রাজনৈতিক, সামাজিক, আমাদের নেতৃত্ব, আমাদের যখন এই যে হোলি আর্টিজানের পরে কি বেরোলো, যে টপ সিভিল সার্ভেন্টের সারা জীবন উনি দেশের সেবা করে গেছেন, তার ছেলে, কৃতি ফুটবলার তার ছেলে, অমুকের মুক্তিযোদ্ধার সন্তান, তারা আজকে এই রাস্তায় বিপদে গেছে। খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে সেদিন, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মায়েদের দায়িত্ব। একটা হয়েছে, মা, আমি সিরিয়া থেকে বলছি, একটা প্রোগ্রাম, যে আমাদের পরিবার যদি আমরা সচেষ্ট হতাম, সেখানে আমরা হইনি, ছেলেদেরকে বা মেয়েদেরকে জাস্ট তাদেরকে ইন দেয়ার ওন ওয়ে আমরা গ্রো করেছি। এবং এই যে আমাদের যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যে আমরা যে নিজেদেরকে এই সুযোগ করে দিয়েছে, তার একটা উদাহরণ, ওই আবার আমি ইয়েতে আসবো, হান্নানের মতো ক্রিমিনাল আমাদের উচিত ছিল ওই কাশিমপুর ওখানে রেখে ওখানে আদালতে বিচার করা। আমি প্রতিদিন তাকে, আমি নিজে 10টার দিকে ট্রাফিক জ্যাম, আর আমাদের এই প্রিজন ভ্যানের সাথে সাথে আগে, এখন তো আপনার ভিডিও কনফারেন্সও তো, এখন আমাদের উচিত ছিল তাকে ওই জেলে রেখে ওখানে কোর্ট চলে যাবে, তাকে এখানে আনার কোনো প্রয়োজন নাই। ওই ডক্টর জিয়া যেটা বলছে, হেলিকপ্টার, কেন হেলিকপ্টার আনবো? আমি আমার হাকিম নিয়ে ওখানে, আমি কোর্টেই আনবো কেন, আমি ভিডিও কনফারেন্সে রাখি না তাকে। ক্যামেরা ট্রায়াল, এই যে আমরা নিজেদেরকে মানে এগুলো কি মিডিয়ার সামনে বারবার উপস্থাপন করছি, আমরা দেখাতে চাচ্ছি আমরা অনেক কিছু করছি, করে কিন্তু আসলে তাদেরকে সুযোগ করে দিচ্ছি, তাদেরকে। আমি এই প্রসঙ্গে একটু আসতে চাই। আজ পুলিশের মহাপরিদর্শক বলেছেন যে সারা দেশে জঙ্গি বিরোধী কোয়ালিটি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। তিনি কিছু কথা বলেছেন, তিনি কি বলেছেন আমরা শুনে এসে আলোচনা আসছি। গোয়েন্দাদের যে তথ্য অনুযায়ী যাদের এখানে জঙ্গিদের যেখানে আস্তানা আছে বা সম্ভাব্য আস্তানা আছে, সেগুলিতে তো আমরা স্পেশালি রেড করতেছি। আর গোটা দেশে আমাদের অভিযান চলবে, এবং অভিযানটা চলবে কোয়ালিটি অভিযান, জঙ্গি দমনের জন্য, অন্য কোনো ব্যাপারে না, বা মাদক জঙ্গি যে এইগুলি, ওরা যাই কিছু করুক, আমরা তাদের সাথে কাউন্টার আরো বেশি শক্তভাবে করি।
আমি একটা প্রসঙ্গে একটু আসতে চাই। আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে আসলে পুলিশ সপ্তাহ ছিল এবং সেদিন কিন্তু পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক এক মতবিনিময় সভায় বলেছিলেন যে আসলে তিনি বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন এবং বলেছেন যে অস্ত্র, মাদক এবং চোরাচালানের মামলা বেড়েছে। এবং এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া মনে করেন যে জঙ্গিবাদ দমনের তৎপরতার কারণে আসলে এটি হয়েছে। আপনি আসলে কিভাবে দেখছেন একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে, এবং কোয়ালিটি অভিযান চালানোর ঘোষণা তিনি দিলেন? দেখুন, অস্ত্র আর মাদক, কিন্তু অস্ত্র, মাদক এবং অর্থের চোরাচালান, এই তিনটা একদম অঙ্গাঙ্গী জড়িত। তালিবানের সাথে আফিং জড়িত। এই দক্ষিণ আফ্রিকা, আমেরিকায় বলেন, যেখানে মাদকের সাথে এই সন্ত্রাস এবং জঙ্গির একটা সম্পর্ক থাকে। সো বাংলাদেশে যে হচ্ছে, এই যে মাদকের ব্যাপক চোরাচালান হচ্ছে, এটাও কিন্তু একটা বিরাট সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যা। এবং এটার সাথে জঙ্গিবাদের যে ফলে, অভিযানের ফলে যে মাদক ধরা পড়ছে, সেটা সত্যি হতেও পারে। কিন্তু এর সাথে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন এটা আসলে আই ডোন্ট নো। কোয়ালিটি মানে হয়তো এখন আরো ইমপ্রুভ টেকনোলজি, আমাদের তো বাহিনীগুলোর পিছনে আমরা যথেষ্ট এই ট্যাক্স পেয়ার্স মানি তো খরচ হচ্ছে, তাদের আধুনিকায়ন, তাদের সেই ইনভেস্টিগেটিভ ক্ষমতা, তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির জন্য আমরা অনেক খরচ করছি। তাদের দেশ বিদেশ থেকে ট্রেনিং দিয়ে আনছি, বিদেশ থেকে ট্রেনার এনে তাদের এখানেও ট্রেনিং হচ্ছে। সুতরাং তাদের মানে তৎপরতা বাড়াটাই তো আমরা এক্সপেক্ট করব যে তারা আরও বেটার তাদের পারফরমেন্সগুলো দেখাবে। ওটাই হয়তো উনি মিন করেছেন যে আরও বেটার কোয়ালিটি অপারেশন। কিন্তু এটা তো এরকম হতে পারে যে কোয়ালিটি অভিযান চললো বা অভিযান শেষ হওয়ার পরে তো আবারও যদি তৎপরতা দেখা যায়, না অভিযান কি বারবার এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবং যেখানে ওই যে আপনার প্রথম প্রশ্নকর্তা যেটা বলেছিলেন যে সমাজের প্রতিটি স্তরে আপনার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার, এবং সবগুলো রাজনৈতিক দলকে একদম অঙ্গীকারবদ্ধ হতে হবে যে এটা দেশের জন্য এক নম্বর একটা সমস্যা, এবং এই সমস্যাগুলোকে আমরা একত্রে সমাধান করতে হবে। দেন এই জনগণের সেটা গ্রাসরুট লেভেল থেকে নিয়ে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমাদের জনগণকে সংগঠিত করতে হবে। এবং এটার যে বিস্তার, এই যখন শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন তো দরকার ছিল, কিন্তু সেখানে আমাদের আন্দোলন হয়ে এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি, হ্যাঁ, আমরা উল্টো পথে হাঁটছি। এগুলো নয়, আমাদেরকে সামনে আগাতে হবে একটা প্রগতিশীল, যেখানে বললেন যে সামাজিক ন্যায় বিচার যে দেশে প্রতিষ্ঠিত হবে, প্রগতিশীল একটা সমাজ, ধর্মনিরপেক্ষ সমাজ, যেখানে সব ধর্মের সমান অধিকার থাকবে। এই ধরনের সমাজ ব্যবস্থার জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার, সেটা কিন্তু এখন আমরা গড়ে তুলতে পারিনি। শিক্ষা ব্যবস্থার একটি বিষয় এবং পরিবেশ, যেমনটা বলছিলেন যে সেই পরিবেশটা একই সাথে আমরা বলছি সংস্কৃতি চর্চা, খেলাধুলার চর্চা যত বেশি, যে দেশ যত খেলাধুলার মধ্যে থাকবে, আমাদের ইয়াং ছেলেপেলেদের যত বেশি আমি অ্যাক্টিভ রাখবো তাদেরকে এইসব কাজে, ততই তারা এই জনবিচ্ছিন্ন অবস্থায় আর থাকবে না। আমি একটু নূর খান লিটনের কাছে আসতে চাই। গত কয়েকদিন আগে, অর্থাৎ 4 মার্চের 4 তারিখে ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে আসলে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেই রিপোর্টটি কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস ফর 2016। এবং এই রিপোর্টে বলা হয়েছে যে, আমি যদি একটু কোট আনকোট করি, যে এক্সট্রিমিস্ট অর্গানাইজেশনস ক্লেমিং affiliation with Islamic State and Al-Qaeda in the Indian subcontinent increased their activities in the country Bangladesh, executing high-profile attacks on religious minorities, academics, foreigners, human rights activities এবং etc. যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে প্রথম এবং শেষ কথা হচ্ছে, এই আল কায়দা এবং আইএস এর পক্ষ থেকে এই ঘোষণাটি এসছে আজ থেকে প্রায় 1.5 বছর বা তার একটু আগে, এবং সেটিরই উল্লেখ এখানে এসছে। ওরা রিপোর্টটা 2016 হলো 15 এর উপর বেস করে, ফলে ওই সময়কার আল কায়দা এবং আইএস এই ঘোষণাটি দিয়েছিল। এবং তখন আমাদের এখানে কিন্তু আমরা যারা কথা বলছি সরকারের তরফ থেকে বা আমরা যারা কাজ করি, তখন কিন্তু প্রসঙ্গটা বারবার এসছে যে বাংলাদেশে আইএস আছে কি নেই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু সবসময় তারা বলেছেন যে আইএস এর কোনো অস্তিত্ব নেই। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এইভাবে বিষয়টাকে দেখতাম,
আইএস আছে কি নেই, আল কায়দা আছে কি নেই সেটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে জঙ্গিপনা আছে কিনা, বিষয়টা হচ্ছে জঙ্গিদের উপস্থিতি আছে কিনা। জঙ্গি তো আসমান থেকে আসবে না, জঙ্গি তো সব জঙ্গি তো এখান থেকে দোকান খুলে বসবে না সাইনবোর্ড দিয়ে। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে যে যারা এই তৎপরতা চালাচ্ছে তারা এদেশেরই। এইটারও যেমন আইএস তো এই জায়গাটাই তো মানে সমস্যাটা হচ্ছে যে আমরা স্পষ্ট কথা বলতে চাই না, এখানেই হচ্ছে সমস্যা। আইএস তো ভিনদেশি কোনো কিছু হওয়ার ব্যাপার নাই, আইএস তো ফেরেশতাদের কোনো দল না, আইএস তো মানুষই করছে। সে একটা মতাদর্শ, যে মতাদর্শ আমরা পছন্দ নাও করতে পারি, অনেকেরই অপছন্দ আমাদের আছে, তারা সেই মতাদর্শ গ্রহণ করছে। সেই দেশে আমেরিকার হতে পারে নাগরিক, সে অস্ট্রেলিয়ার নাগরিক হতে পারে, সে ইরাকের হতে পারে, সে বাংলাদেশের হতে পারে, সে আফগানিস্তানের হতে পারে, সে ইন্ডিয়ার হতে পারে। এই জিনিসটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই রিপোর্টে বলা হয়েছে, এই বিষয়টিকে কিভাবে আচ্ছা, হলি আর্টিজানের ঘটনা ছবিগুলি প্রথম আমরা কোথা থেকে প্রকাশিত হতে দেখলাম? এই যে বিদেশি নাগরিকদের হত্যা, আমরা প্রথম কারা ক্লেম করলো? আমাদের দেশে যদি গুপ্ত হত্যা করে কোনো দল ক্লেম করে তখন আমরা কি বলি? যে এটা তাহলে নকশালরা করছে। যারা ক্লেম করে তাদের কথা বলি। এই ক্ষেত্রে আমরা কেন এই লুকোচুরিটা? কিন্তু এটা নিয়ে তো অনেক বিতর্ক আছে। তারা তো ছবি তুললো, তারা যে ফ্ল্যাগটা তাদের পিছনে দেখালো, যে ঘটনা ঘটার আগে তারা তো জানতো তারা মারা যাবে এবং প্রস্তুতির যে ছবিটা তারা পিছনে ছিল সেটা তো আইএস। বলি এই জায়গায় আইএস এর আছে কি নেই এই ডিবেটটা আমার দরকার নেই। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা দরকার নেই। আইএস যে ঘটনা ঘটায়, আমি আপনি যদি এখানে বসে একই ঘটনা ঘটাই তাহলে সেটা তো, তাহলে আপনার আমি আইএস এর সঙ্গে যোগাযোগ আছে কি নাই সেটা তো আমার ল এনফোর্সার বা আমার রাষ্ট্রের নীতি নির্ধারক নিয়ে ভাবার দরকার নেই। এরা ভেবেছে যে আমার ধারণা গ্লোবাল কনটেক্সটে চিন্তা করেছে এখানে আইএস আছে বলা মানে এই দেশের উপর ঝাঁপিয়ে পড়বে অনেকে, হ্যাঁ, সেই ভয়টা হয়তো পেয়েছে। কিন্তু রিয়েলিটি হলো এরা তো আইএস এর ফলোয়ার, এটা তো অস্বীকার করার উপায় নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই কাউন্টার টেররিজম আমরা তো বহুদিন থেকে কাজ করছি। এটা আমরা, আমার মনে হয় অন্তত এক যুগ থেকে আমরা তাদের সাথে কাজ করছি, তাদের স্টেট ডিপার্টমেন্টের সাথে, পেন্টাগনের সাথে। আমরা তো, তারা আমাদের ট্রেনিং দিচ্ছে, আমাদের একসঙ্গে সেমিনার হচ্ছে, এখানে ঢাকায় তথ্য আদান প্রদান হচ্ছে, এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা অনেককে গ্রেফতারও করছি। এবং আমাদের টেকনোলজি তারা, তাদের এফবিআই এজেন্সির অনেকেও এদেশে এসেছে, আমরা তাদের শুধু না গ্রেফতার করে এফবিআই নিয়ে গেল না একটা ছেলে যার যাবজ্জীবন কারাদণ্ড হলো প্রকাশ্যে আরো নিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে দেখেন, যেখানে আমি বারবার বলতে চাচ্ছিলাম যে আমরা রাজনীতিটাকে আদর্শিক জায়গায় দাঁড়া করাতে পারছি না, এটা যেমন একটা ব্যর্থতা, ঠিক তেমনি ব্যর্থতা রণকৌশল রণনীতি যারা যুদ্ধের করছি আমরা, যারা অঙ্ক করছি, তারাও যেন এইখানেই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, অর্থাৎ নৈতিক দৃঢ়তার সাথে কথা বলতে শিখছেন না। এই যে এই পুলিশের পক্ষ থেকে যে অভিযান চালানোর বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে চালানো হবে? দেখেন, হবে বিষয় না, পুলিশ এর আগেও হয়েছে, মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে অবস্থান, যতটুকু ক্ষমতা, সেখানে তারা যথেষ্ট, আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে অনেক ভুল ভ্রান্তি বা দুর্বলতা থাকার পরেও তারা কিন্তু অব্যাহতভাবে কাজটি করে যাচ্ছে। কিন্তু কেউ কেউ অভিযোগ করেন যে এখনো পেছনের যারা, তারা আসলে এখনো ধরাছোঁয়ার বাইরে। মেজর জিয়ার কথাও কিন্তু অনেকে বলেন। একটা ব্যাপার হচ্ছে যে আমরা সবাই যদি ইনভেস্টিগেটর হয়ে যাই তাহলে মুশকিল হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন কাজ করার ভিতর দিয়ে যেটা আমার কাছে মনে হচ্ছে যে তারা প্রতিনিয়ত সফলতার দিকে যাচ্ছে, আর ব্যর্থতার দিকে যাচ্ছে আমরা জনগণ এবং যারা সরকার পরিচালনা করছি। কিভাবে ব্যর্থতা? আমরা নীতি নির্ধারণের ক্ষেত্রে ভুলগুলো করছি, যেমন আইএস আছে কি নাই ওই বিতর্কে আমরা নিয়ে যাচ্ছি, এটা আমার কোনো দরকার ছিল না। আমরা দেখেন, আমাদের মাঝে মাঝে তো অনেক তথ্য বেরিয়ে আসতেছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা, মানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ফেলছেন যে আমরা বিদেশের থেকে এই তথ্যের উপর ভিত্তি করে এই গ্রেপ্তারটি করেছি। তার মানে আমাদের তো, তার মানে বিদেশ থেকে যারা মনিটর করেন তারা তো আইএস, আল কায়দা ইত্যাদি লিঙ্কগুলি মনিটর করেন এবং সেখান থেকে আসছে। এই জায়গাটা বিতর্ক আমার যাওয়ার দরকার ছিল না। দ্বিতীয়টা হচ্ছে যে আমি দীর্ঘমেয়াদী এই লড়াইয়ের জন্য প্রস্তুত কিনা। আমি এখন অভিযান করছি, আজকে একটা করছি, কালকে একটা করছি, পরশু একটা করছি। এইটা দিয়ে আমি আবারও বলছি, এটা দিয়ে এই যে বর্তমান বিশ্বের যে জঙ্গিপনা, এইটার মোকাবেলায় ভোতা অস্ত্র এটি। আপনি একবার কল্পনা করেন তো, হলি আর্টিজানের বিষয়টা নিয়ে একটু ভাবেন তো, কয় টাকা ওরা খরচ করেছে? টাকার অঙ্কে আমরা তো ইতিমধ্যে জেনে গেছি, খুবই সামান্য, থেকে আপনার টাকাও লাগবে না, খুবই সামান্য। দ্বিতীয় হচ্ছে কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে? একেবারে হাতে তৈরি করা অস্ত্র। তাহলে আমাদের এই জায়গাগুলি আসলে এখন ভাবতে হবে যে দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা নেওয়া যায়,
ডিরাডিক্যালাইজেশনটা কিভাবে হবে, ওদেরকে গ্রেপ্তার করলে সেই গ্রেপ্তারের ওরা যোগাযোগের ভিতর থাকবে কি থাকবে না সেটা বিচ্ছিন্ন কিভাবে করবেন, তাদেরকে কি ধরনের শিক্ষায় শিক্ষিত করতে চাইবেন, তাদের তো মোটিভেশনের ব্যাপার আছে। আপনি আদর্শিক লড়াই রাজনৈতিক অঙ্গনে করবেন কিনা আগে সেই প্রতিশ্রুতি নেন। আদর্শিক লড়াই না করে শুধু টোটকা চিকিৎসা করবেন ক্ষমতায় যাওয়ার জন্য আর ক্ষমতায় থাকার জন্য, ওইটা দিয়ে বাংলাদেশে কাউন্টার ন্যারেটিভ যেটা বলি সেটা তো আমরা আরেকজন দর্শক ফোনে আছেন, আমরা একটু ফোনে নিয়ে দর্শকের মতামত নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুল হালিম, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। জি জি। আমার প্রশ্ন হচ্ছে 1975 সনে বঙ্গবন্ধুর হত্যার পর যারা এই হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় চাকরি দিছে, যারা 21শে আগস্ট গ্রেনেড হামলা করে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আজকের প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, তারা জজ মিয়া নাটক সাজাইছে, তারা আজকে বাংলাদেশে রাজনীতি করে। আমি মনে করি এই দলটি, এই গোষ্ঠী বাংলাদেশের 1 নম্বর সন্ত্রাসী এবং প্রথমে এদেরকে আজকে নির্মূল করতে হবে। আমি পিন্টু ভাইয়ের কাছে এবং পিন্টু ভাইয়ের মাধ্যমে অন্য আলোচকদের কাছেও আজকে একটা প্রশ্ন রাখতে চাই মুক্তিযোদ্ধা হিসাবে। আমার প্রশ্নটা যদি সঠিক হয় আপনারা সঠিকভাবে মূল্যায়ন করবেন। আমি মনে করি এই সন্ত্রাসী গোষ্ঠী আজকে দেশটাকে ধ্বংস করার কাজে নিয়োজিত। আমরা প্রশ্নটি পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসে তারপরে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছে আবারও জঙ্গি, এবং বিরতির আগে মুক্তিযোদ্ধা আব্দুল হালিম একটি প্রশ্ন জাহিদুল হাসান পিন্টুর কাছে রেখেছিলেন, এবং তিনি বলেছিলেন যে 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা আসলে হত্যাকারী যারা, তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং যারা জজ মিয়ার নাটক সাজিয়েছে, এই সন্ত্রাসী দলটির আসলে বিচার না হওয়া পর্যন্ত আসলে জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়। কিভাবে দেখছেন? এবং আমি আরেকটু প্রশ্ন যোগ করতে চাই যে বিরতির আগে নূর খান লিটন বলছিলেন যে আসলে এই যে পুলিশের পক্ষ থেকে যে একটি অভিযানের কথা বলা হয়েছে, এই অভিযানের ব্যাপারে নূর খান লিটন বলছে যে এটি একটি ভোতা অস্ত্র, দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে। আপনিও বলছিলেন আসলে কি কি করা উচিত এখন? না, ওই অভিযানের কথা ধরেন, এই অভিযান তো এটা রুটিন ওয়ার্ক। এই অভিযান যে ভাষায় বলুক, কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটিভ যেভাবেই বলেন, জঙ্গিবাদ দমনে হয়তো কিছুটা আপনার অভিযান কাজে লাগবে, কিন্তু এই অভিযানটা আপনার বলে কয়ে অভিযান করে তো আপনি পারবেন না। কিছু সিক্রেট কাজ কিন্তু চলছে, সেটা যে চলছে না তা না। এই যে ধরা পড়ছে মানে কি, বসে নেই, কাজ কিন্তু হচ্ছে। কিন্তু এই কাজটা আপনার পুলিশের কাজ করে যাচ্ছে। ধরেন এখন আপনি যদি আমাকে বলেন যে এই তাহলে জঙ্গিবাদ বাংলাদেশে এখন কি পর্যায়ে আছে এত অভিযানের পরে, হ্যাঁ, যেটা আপনার আইজি সাহেব বেশ কিছুদিন আগে বলছিলেন 80% দমন হয়ে গিয়েছে, তা আমাকে যদি বলেন আমি বলবো যে না, আমার হিসাবে এটা 50% দমন হয়নি। এখন তারা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। 50% দমন হয় না, এখন তারা ডিফেন্সিভ মুডে আছে, অবজার্ভ করতেছে। আপনি যখন দুর্বল হবেন আবার সে আঘাত। কিন্তু অনেকেই তো আটক করা হয়েছে, তাদের তো বিচারও চলছে। আরো অনেক যে নাই সেটা আপনি কিভাবে জানেন? হ্যাঁ, যেটা এই যে আপনার এই যে হোলি আর্টিজান যে ঘটলো, হ্যাঁ, বা তার আগে আপনার এই যে আমাদের যে রাজীব যে মার্ডার করলো, এই যে 2013 ব্লগার, তা আপনি দেখেন তো 2009, 10, 11, 12 কিছু ঘটেছে এই দেশে? ঘটে নাই তো। হ্যাঁ, হঠাৎ করে আপনি এই যে গণজাগরণ মঞ্চ হলো, রাজীব মার্ডার হলো, একটার পর একটা মার্ডার করা শুরু করলেন। হ্যাঁ, সারা দেশে আপনার দেশি বিদেশি হিন্দু মুসলিম খ্রিস্টান সব মারা শুরু করলেন। এরপরে তো হোলি আর্টিজান ঘটাইলেন। এর আগ পর্যন্ত, হোলি আর্টিজান ঘটানোর আগ পর্যন্ত তো আপনি এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলোর সঙ্গে ওই জঙ্গিবাদ কন্ট্রোল আছে, নানান কথা বলেছেন না? তো হোলি আর্টিজানটা তো একটা সাপে বড় হয়েছে, অন্তত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে না, এই দেশে এরা যে আছে। তো এখন আপনার ওই একটা দুটা অভিযান না, এটা আপনার সামগ্রিক একটা সমন্বিত পদক্ষেপ ছাড়া আপনার হবে না। কিন্তু তার আগে আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, এটা তো আপনার প্রশাসনিক উদ্যোগ।
আপনার রাজনৈতিক উদ্যোগ লাগবে, আপনার দেশের পরিস্থিতি, আমার সামাজিক পরিস্থিতিটা ওই জায়গায় নিয়ে যেতে হবে যে আমি জঙ্গি হব না। নূর খালিদ বলছিলেন যে আদর্শিক রাজনীতিতে একমত হতে হবে সব রাজনৈতিক দলগুলোকে। সেটা যদি না হয়, সেটা তো অবশ্যই, আপনি দেখেন এই যে একটা প্রশ্ন আসছে, এটা সত্যি যে 75-এর পর আমাদের দেশের রাজনীতিটা যে ইউটার্ন করলো, সেটা জঙ্গিবাদ সৃষ্টির অন্যতম একটা কারণ। এ ব্যাপারে এটা একটু যদি সময় দেন আমি বলি। আপনি দেখেন আমাদের এই উপমহাদেশে বিভিন্ন সময়, আপনি যদি প্রাচীন যুগ থেকে আসেন, মধ্যযুগেও আসেন বা মোগল আমলেও আসেন, হিন্দু মুসলিম বৌদ্ধ হ্যাঁ একসাথে থেকেছে, আবার একজন আরেকজনের কল্লাও কেটেছে, এই ঘটনাও আছে। হ্যাঁ, তো তারপর আবার এই দেশে সুফিবাদও একসাথে হয়েছে। তো এখন আমি ওইটা যদি বাদও দিই, আমার বিশেষ করে আওয়ামী লীগের জন্ম থেকে যদি আসেন বা জামাতের জন্ম, তার আগে মুসলিম লীগের জন্ম, পাকিস্তানের ভাগ, আমরা তো লাইন ধরে মুসলিম লীগে ভোট দিয়েছি, দেশের মানুষ দেয় নাই, দিয়ে তো বুঝতে পারছে যে কি ভুল করেছে। এরপরে আপনার বাঙালি জাতীয়তাবাদের জন্ম আসলো, যেটা বঙ্গবন্ধু আপনার সেটাকে এগিয়ে নিয়ে গেলেন। যদি ধরেন আপনি আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ হলো 55-এ, আমি তো বলবো যে 55 থেকে 75 পর্যন্ত বাঙালি জাতীয়তাবাদ বা আপনি যদি যে কথাটা বলেছিলেন অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষতার সেই চর্চাটা হয়েছে। এরপরে তো আমি সেই চর্চায় যাইনি, এরপরে তো আমি আবার পিছনেই গেলাম। এই যে 76-এ পিপিআর হলো, 77-এ আপনারা যেটা বলছিলেন যে ইসলামিক দলগুলোর যে সম্মেলন হলো, হ্যাঁ, এরপর থেকে আপনি যদি আসেন, আমার সংবিধানকেও কাটাছেড়া করে নিয়ে যাওয়া হলো, কি ওই ইসলামীকরণ করা হলো। একটা পর্যায়ে এসে আমি তো রাষ্ট্রধর্ম ঘোষণা করে দিলাম। তার মানে কি, আমি সমাজের ভিতরে, রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে তো ঢুকালাম, সমাজের ভিতরেও আমি ধর্মীয় মৌলবাদকে ঢুকিয়ে দিলাম। এখন আমাদের কি করা উচিত? আপনি বলছিলেন যে একটা সমন্বিত পদক্ষেপ, কি পদক্ষেপ এই জায়গায় ডেমোক্রেটিক ফোর্স, সেকুলার ফোর্সের যদি একসাথে হতে না পারেন, ভবিষ্যতে আমি এটা বিশ্বাস করি আমাদেরকে কাঁদতে হবে। আমার এই দেশ দেখা যাবে যে ওই ইসলামিস্ট বা জঙ্গিবাদীরা রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমি সেটা কখনো ভাবিও না। আমি আপনি যারা ক্ষমতায় আসবো, তারাই দেখা যাবে যে আমাদের চিন্তা চেতনাটা আস্তে আস্তে ওই দিকে চলে। ডেমোক্রেটিক ফোর্স এবং সেকুলার ফোর্স কি একসাথে হওয়া সম্ভব? সেই জায়গায় সম্ভব না কেন? পৃথিবীর অনেক জায়গায় এটা হবে না কেন? এই কারা এটা, ধরেন আওয়ামী লীগ, বিএনপি, আমি যদি আরো একটু ব্রড সেন্সও আনি, এই দুটা দল একসঙ্গে হলে তো হবে, বাকিগুলি তো দুধ ভাত। এই দুটা দলকে যদি আপনি একসঙ্গে আনতে পারেন, এটা পারবেন না। একসাথে আনা কি সম্ভব হবে? জঙ্গির ব্যাপারেই আনেন না, এজেন্ডা যেটা বলি, কিন্তু ওই যে সমস্যাটা তো দলগুলোর ভিতরেই, সমস্যাটা দলগুলোর ভিতরে। এখন বিএনপি যদি পিওর, যখন তৈরি হয়েছিল অনেক সময় ওর ম্যানিফেস্টো পড়েন, ইকোনমিক ম্যানিফেস্টো, প্রথম দিকে তো ইট ওয়াজ অলমোস্ট অ্যানাদার প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির মধ্যে, কিন্তু ওভার দি ইয়ার্স তারা ধীরে ধীরে তাদের পরিবর্তনটা হয়ে গেছে। এখন ইভেন আওয়ামী লীগের ভিতরে এখন যদি ওয়াই আওয়ামী লীগ ডাজ নট কাম আউট প্রপারলি, যে আওয়ামী উলেমা লীগ আমাদের নয়, উলেমা লীগ যখন বক্তব্য দেয় তো সেটা হেফাজতের মতোই মনে হয়। আমি আপনার জায়গায় আসছি, আওয়ামী লীগ একা করলেও পারবে না। আপনি দেখেন আওয়ামী লীগের এই বিবর্তন কেন, তাহলে আপনি এই যেটা আমি বললাম যে 75 থেকে চেঞ্জটা হলো, আপনি 91-এ তো বিএনপির যখন পাওয়ারে আসে, একটা বড় সুযোগ ছিল। এর আগে যে আমরা ইসলামাইজেশনের দিকে গিয়েছি আমাদের সমাজটা, আমি সেখান থেকে ব্যাক করি, আমার 3 জোটের রূপরেখা নিয়ে আমার বিএনপি 140 সিট পেল, তার 11টা সিট হলে তো ক্ষমতায় যেতে পারে। বামপন্থীদের তো 13টা সিট ছিল, তারা তো রেডি ছিল সাপোর্ট দেওয়ার জন্য, তারা তো বলেছিল যে আমরা সাপোর্ট দিব, আসো ক্ষমতায় আসো। বিএনপি তো আপনার তাদেরটা নিল না, কোথায় নিল? এটা মওদুদ সাহেবের বইয়ে স্পষ্ট আছে। জিডব্লিউ চৌধুরীর বাসায় বসে এই বেগম জিয়া গোলাম আজমের সঙ্গে বৈঠক করলেন, নিজামী ছিলেন, বৈঠক করে ওখানে সিদ্ধান্ত হলো, যেটা দুতিয়ালি করলেন আমাদের জেনারেল নুরুদ্দিন, যে আবার পরে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন। এই যে জেনারেল নুরুদ্দিন, আমি একটু শেষ করে দিচ্ছি, দেখেন ওই দুতিয়ালিতে আপনি জামাতকে সাথে নিয়ে আবার, কিন্তু ওই যে স্কোপটা ছিল আমার 75-এর পিছনে যাওয়া, 72-এর সংবিধান বা আমার ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক রাজনীতি যেগুলো আমরা বলি, এখন আমাদের আসলে এই আসতেছি, এই জায়গাটা কঠিন হয়ে গেছে, আমরা সামনের দিকে তাকাতে চাই। এই জায়গায় আপনার বাজ বিচার বাদ দিয়ে এক হতে হবে দুই দলের, যে জঙ্গিবাদ আমার আপনার 1 নম্বর সমস্যা, এটার জন্য যা যা করণীয় আমার একটা ন্যাশনাল কনসেনসাসে আসতে হবে। যদি না আসি, আমি আজকে এই দলটা নিষিদ্ধ করব, আপনি আবার তার পকেটে নিয়ে নেবেন, এই সুযোগটা তো আমি দিতে চাইবো না আপনাকে।
যেটা আপনার আওয়ামী লীগ যে কারণে 95-এর দিকে ওই যে অনেকটা ওই যে ইসলামের কথা বলা শুরু করলো, তার আচার আচরণে চেঞ্জ আসলো, দেখেন পাওয়ারে তো আসলো, বেনিফিট পেলো। আবার দেখেন 2001-এ বিএনপি এসে আবার জামাতকে নিয়ে করলো, আবার জঙ্গিবাদের বিস্তার ঘটলো। তো আওয়ামী লীগ কি দেখে যে আমি ছেড়ে দেব, বিএনপি নিয়ে নিচ্ছে। এই জায়গাটায় এক হতে হবে, আমি ছাড়বো তুমি নিবা না, বা তুমি ছাড়বা আমি নেব না। আর এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার ভিতরেও একটা কিন্তু ইন্টারেস্ট গ্রুপ আছে। তারা চাইবে তাদের সংখ্যা আরো বড় হোক, তাদের আরো আধুনিক অস্ত্রশস্ত্র আসুক, তাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো এবং ইনভেস্টমেন্ট আরো বেশি হোক। কিন্তু লং রেঞ্জে যা হয় না সেটা আবার আমি পাকিস্তানের প্রসঙ্গ টানি। পাকিস্তানে যেদিন পেশাওয়ারে একটা স্কুল অ্যাটাক হলো, এবং তার প্রায় সবই সেনাবাহিনী অথবা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানাদি। তখন সমস্ত পাকিস্তান আর্মি একদম শুরু করলো নতুন অভিযান, জারবে আজব, এবং সমস্ত ফ্রন্টিয়ারকে একসাথে। এখন কি হয়েছে, এত বছর অভিযান পরে এখন আপনার ওরা শিফট করে ফেলছে পাঞ্জাবে, এখন আপনার সিন্ধে হচ্ছে। আমরা এটাও তো দেখলাম যে শাহ কালান্দার মাজারে আক্রমণ হওয়ার পরেও তো পাকিস্তানের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয়েছে, এবং সেখানে অনেকে ইট উইল নট, কিন্তু সাইজ অফ দ্য মিলিটারি অনেক বড়, এখন অনেক বেশি, আরো হেলিকপ্টার আরো বেশি দরকার, আরো পাকিস্তানে আপনার ধরেন ওইটা আপনার মিলিটারি ওদের। আমি বলছি যে শুধুমাত্র পুলিশি অ্যাকশন করলে আপনি মানে তারা চাই মানে তাদের সংখ্যাই বাড়ুক, কিন্তু যেটা সামাজিক যে পরিবর্তন বা শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তন, সেখানে অনেক কম ইনভেস্টমেন্ট করে আপনি অনেক বেশি রেজাল্ট পেতে ফল পাওয়া যাবে। আরেকটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিয়ে আসছি, সঙ্গে থাকবেন আশা করছি। আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমাদের বিষয় হচ্ছে আবারও জঙ্গি। আমরা একদম শেষ পর্যায়ে আছি। আমি খুব সংক্ষেপে একটু অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরীর কাছে আসতে চাই। আপনি জানেন যে আগামী রোববার অর্থাৎ 12 থেকে 3 দিন ব্যাপী, 12ই মার্চ থেকে 3 দিন ব্যাপী দক্ষিণ এশিয়া ও এর আশপাশের 14টি দেশের পুলিশ প্রধানদের নিয়ে একটি সম্মেলন শুরু হচ্ছে, এবং এখানে ইন্টারপোলের সহযোগিতায় আয়োজক দেশ হিসেবে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী এই সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ পুলিশ। এবং যেখানে 14টি দেশের পুলিশের কর্মকর্তারা থাকছেন, তবে জঙ্গি দমনে পুলিশ প্রধানদের এই সম্মেলনে থাকছে না পাকিস্তান। এই সম্মেলনকে কিভাবে দেখছেন, আর পাকিস্তানের না থাকাকে আসলে কিভাবে দেখছেন? না, সম্মেলন তো অত্যন্ত জরুরি, কারণ আমরা জানি যেটা একটা আন্তর্জাতিক বিষয় এবং জঙ্গিবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং যদি এটাকে প্রতিরোধ করতে হয় তাহলে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতা এবং তথ্যের আদান প্রদান এবং সমন্বিত কৌশল এবং তাদের ট্রেনিং কিভাবে হবে, তাদের কিভাবে বেস্ট অপশনসগুলো এগুলো আলোচনা করা যেতে পারত। এবং পাকিস্তান যেহেতু একটা সন্ত্রাস উপদ্রুত দেশ, সেই হিসাবে পাকিস্তানের এখানে আসলে ভালোই হতো, কিন্তু হয়তো পাকিস্তানকে আহ্বান করা হয়েছিল, সাড়া পাওয়া যায়নি, কারণ বাংলাদেশ সম্বন্ধে এখনো তাদের কিছুটা অ্যালার্জি আছে। কিন্তু এই অ্যালার্জিটা মানে যত দ্রুত সম্ভব যদি তারা অ্যালার্জি কাটিয়ে ওঠে, কারণ বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই বিশেষ করে সন্ত্রাসী ব্যাপারে তাদের যথেষ্ট সহযোগিতা দরকার, আন্তরিকতা। শেষ প্রশ্ন আপনার কাছে, যে জঙ্গিবাদ দমনে এখন এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযান এবং এই সম্মেলনের পাশাপাশি আরো অন্যান্য অনেক বিষয় এসেছে, যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ভাবে মোকাবেলা করতে হবে, এছাড়া আসলে আর কি কি বিষয়? সবচেয়ে বড় রাজনৈতিক অঙ্গীকার, এবং যেটা বারবার এখানে উঠে এসছে, রাজনৈতিক অঙ্গীকার যে এটা আমাদের বিশ্বের সমস্যা, বাংলাদেশের জন্য সমস্যা, এবং আমাদের ভবিষ্যৎ প্রগতি এবং উন্নয়নের ক্ষেত্রে এটা বিরাট বাধার সৃষ্টি করতে পারে। সুতরাং যত শীঘ্র সম্ভব, যত দ্রুত সম্ভব এটাকে মোকাবিলা করতে হবে, এবং এটার মোকাবিলার জন্য যে স্ট্র্যাটেজি, সেটা আমরা একটা মাল্টিপ্রং স্ট্র্যাটেজি, বহুমুখী এটা স্ট্র্যাটেজি, এটা আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। জি, আমি একটু নূর খান লিটনের কাছে আসতে চাই। আমরা একদম শেষ পর্যায়ে যেটা বলা হচ্ছে যে এই পুলিশ প্রধানদের সম্মেলনে ফেসবুকের কর্মকর্তাদের সঙ্গেও আসলে একটি বৈঠক করা হবে, এবং পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা একটি অনলাইন পোর্টালকে বলেছেন যে এ পর্যন্ত প্রায় 700 জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বেশিরভাগেরই বক্তব্য হচ্ছে যে ফেসবুক সহ অনলাইন প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে তারা জঙ্গিবাদে জড়িয়েছে। আসলে দেখেন, শুরুতে জঙ্গিরা 1-to-1 কথা বলতো, রিক্রুট করতো, কিন্তু আমরা আইএসের পর মানে আইএস জন্মের পরে যে জিনিসটা লক্ষ্য করছি, যে এটা আসলে সম্পূর্ণটা রিক্রুটমেন্টের একটা বড় অংশই নির্ভর করছে হচ্ছে
ইন্টারনেট প্রযুক্তি নির্ভর যোগাযোগ, এবং সেটার মধ্য দিয়েই রিক্রুটমেন্টের কাজ হচ্ছে, এবং পরবর্তীতে যাদেরকে প্রয়োজন তারা মনে করছে সরাসরি যোগাযোগের করে অপারেশনে নামানোর, সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ হচ্ছে। কিন্তু প্রাথমিক কাজটা কিন্তু হচ্ছে ফেসবুক বলেন বা বিভিন্ন প্রযুক্তি নির্ভর যোগাযোগের ভিতর দিয়ে। এবং এই যে 15টি দেশ এক জায়গায় বসছে, এটা কিন্তু একটা ভালো লক্ষ্য। 14টি দেশ, 15টা দেশ আমন্ত্রিত, কিন্তু 14টা দেশ বসছে, এটা কিন্তু অনেক পজিটিভ। কারণ আমাদের মনে রাখতে হবে যে সমস্যাটা বাংলাদেশের একার না, আর বাংলাদেশ থেকে এই সমস্যা উদ্ভব হয়নি, এটি একটি বৈশ্বিক সমস্যা। এবং যে দেশগুলো থেকে আসছে এদের প্রায় প্রত্যেকটি দেশেই এই সমস্যা আছে। আমরা যদি একের সাথে অপর যদি তথ্য বিনিময় না করতে পারি, তাহলে এই সমস্যার সমাধানের পথ খুঁজতে পারবো না। 21শে আগস্টের গ্রেনেডের আমি একটু বলে নিই, গ্রেনেড হামলার অন্যতম দুজন অভিযুক্ত তারা ভারতে যে গ্রেপ্তার হয়েছে একটা অপারেশনে অংশ নেওয়ার সময়। তো মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ যেমন অন্য একটি দেশে যে কাজ করছে, অন্য একটি দেশের মানুষ কিন্তু আমাদের এখানে এসে কাজ করছে। আমরা যেটা 21শে আগস্টের গ্রেনেড সরবরাহের যে বিষয়গুলো জানতে পেরেছি, এবং ওই সময় পাকিস্তানের অনেক নাগরিক এখানে গ্রেপ্তার হয়েছে, ভারতীয় নাগরিকও গ্রেপ্তার হয়েছে, অনেক আন্তর্দেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনের একটি কৌশল। আবারও বলছি, এই অপরাধটি কিন্তু গ্রামের শীতল চুরির ঘটনা না, বা এই অপরাধটি দুই গ্রামবাসীর ঝগড়া বিবাদের বিষয় না, এটা বৈশ্বিক। এবং এটাকে মোকাবেলা করতে হলে আমাদের এই ধরনের সম্মেলন আরো বেশি করতে হবে, তথ্য আদান প্রদান করতে হবে, সমন্বিত কর্মকৌশল নিতে হবে, এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে রাজনীতিকে নৈতিকতার উপর দাঁড়া করাতে হবে। জাহিদুল হাসান পিন্টু, একদম নূর খান লিটন যেমনটা বলছিলেন, আমি একটু যোগ করতে চাই যে আজকেরই খবর যে গুলশান হামলার সন্দেহভাজন কলকাতায় গ্রেপ্তারের একটি খবর এসেছে, যেটি একটি কলকাতার একটি পত্রিকায় আসলে টেলিগ্রাফের এখানে এসেছে, যে ইদ্রিসকে বর্ণনা করা হয়েছে গুলশান হামলার একজন মোস্ট ওয়ান্টেড সন্দেহভাজন হিসেবে। অর্থাৎ ধরা দেশের বাইরে কিছু নিউজ আসছে, কিছু নিউজও আসে নাই, কিছু এর মধ্যে বাংলাদেশে পাঠিয়েও দিয়েছে, এটা আনঅফিশিয়াল এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, আমাদের দেশের থেকেও আমাদের আর কি করা উচিত নূর খান লিটন যেটি বলেছেন এগুলো ছাড়া? এই যে এগুলো সবই এসে গেছে, আমি বলবো যে আমার যে এটার সঙ্গে যুক্ত করবো শুধু আমার ইন দ্য মিন টাইম আমার প্রশাসনে যে জঙ্গিবাদ সহানুভূতিশীল একটা চক্র রয়ে গেছে, তাদেরকে আইডেন্টিফাই করে আপনাকে বের করে দিতে হবে। এগুলোর সঙ্গে শুধু আমি এই লাইনটাই আমি বলবো, এই শুদ্ধি অভিযানটাও চালাতে হবে। অভিযানটা প্রশাসনের মধ্যেও চালাতে হবে, প্রশাসনের ভিতরেও আপনার রয়ে গেছে। এবং এই টেক্সট বুক ইজ এ প্রাইম এক্সাম্পল। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।